দেখো, তো আমরা এই যে পড়বো ভাইগর্স্কির সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি, এটাকে আমরা বাংলাতে কি পড়েছি? সামাজিক নির্মিতিবাদ, তাই তো? বাংলাতে আমরা এটাকে কি বলি? সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব। সামাজিক নির্মিতিবাদ। নির্মিতিবাদ কি কেউ বলতে পারবে? নির্মিতিবাদ আমি আগের বছর পড়িয়েছিলাম। নির্মিতিবাদ সম্পর্কে ধারণা কারো আছে? সিদ্দিক, শম্পা, অপূর্ব, অনামিকা, আসিফা, রিঙ্কা, নির্মিতিবাদ কে বলতে পারবে? নির্মিতিবাদকে খায় না মাথায় দেয় বলো? মাইক্রোফোন অন করে বলো, কমেন্ট অত লিখতে হয় না। মনে পড়ছে না কারো? পূজা 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 বলো, নির্মিতিবাদ কাকে বলে? পূজা, মনে পড়ছে না? পূজা বলবে আমি জয়েন করলাম আর স্যার আমাকে দেখে ফেলেছে। মনে নেই কারো? মনে নেই নির্মিতিবাদ? চন্দন, মনে পড়ছে না স্যার। মনে নেই, আচ্ছা। সৌভিক বলতে পারবে নির্মিতিবাদ? মনে নেই স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে। প্রশ্নটা কি স্যার? নির্মিতিবাদ এখানে কি? নির্মিতিবাদ, নির্মিতিবাদ কি? হ্যাঁ, কনস্ট্রাকটিভিজম। বলো ওয়াসিম, পারো তো? নির্মিতিবাদ হচ্ছে শিশুর উপর কোনো চাপ সৃষ্টি করে যাবে না, শিশু নিজের জ্ঞান নিজে তৈরি করে। ভেরি গুড, ভেরি গুড, এই তো ওয়াসিমের মনে আছে, ভেরি গুড। আচ্ছা, তো নির্মিতিবাদ কি তোমরা জানলে, ওয়াসিম বললো আমাদের, ঠিক আছে? তো নির্মিতিবাদ দুই প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, প্রজ্ঞামূলক। আর একটা হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। প্রজ্ঞামূলক নির্মিতিবাদের জনককে আগের বার বলেছিলাম, প্রজ্ঞা দেখলেই মাথার মধ্যে পেঁয়াজের কথা যেন চলে আসে, পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজে হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদের জনক। আর সামাজিক নির্মিতিবাদের জনককে আবারও বলে রাখি আজকে কি পয়েন্ট, সমাজ এবং ভাষা। যে প্রশ্নের মধ্যে সমাজ এবং ভাষা এই দুটোর মধ্যে দুটোই কিংবা যে কোনো একটাকে দেখতে পাবে, আর অপশনে ভাইগর্স্কি নাম দেখতে পেলে চোখ বুঝে ভাইগর্স্কিতে টিক দেবে। ওকে, সমাজ এবং ভাষা দেখলেই ভাইগর্স্কির সাথে রিলেট করবে সেটাকে। সামাজিক নির্মিতিবাদের জনককে ভাইগর্স্কি। নির্মিতিবাদ কি? নির্মিতিবাদের মূল বক্তব্য কি? সামাজিক নির্মিতিবাদ কি? প্রজ্ঞামূলক নির্মিতিবাদ কি? এটা আগে আমরা প্রথমে জানি আজকে, চলো। তো দেখো, এই যে ভাইগর্স্কি বাবু, তো ভাইগর্স্কি বাবু অ্যাকচুয়ালি রাশিয়ার একজন মানুষ ছিলেন। তিনি প্রজ্ঞাবাদী দার্শনিক ছিলেন, একজন সামাজিক প্রজ্ঞাবাদী অবশ্যই। তো তার তত্ত্ব সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব নামে পরিচিত, ঠিক আছে? আমরা সবাই জানি যে একজন শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশ হওয়ার জন্য সামাজিক এবং মানসিক উভয় ক্ষেত্রে বিকাশ খুব গুরুত্বপূর্ণ। দেখো, ভাইগর্স্কি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি একটা মোটোর ওপরেই বিশ্বাস করেছেন, একটা নীতির ওপরে বিশ্বাস করেছেন, এবং তার প্রত্যেকটা তত্ত্বের মধ্যে ওই একটা কথাকেই বলেছেন, কি যে একটা শিশুর ভাষার বিকাশ এবং সমাজের বিকাশ সব থেকে গুরুত্বপূর্ণ। একটা শিশুর ডেভেলপমেন্ট ঘটানোর জন্য তাকে কি করো, ধরে নিয়ে যাও সমাজের মাঝে ছেড়ে দাও। কোথায়? সমাজের মাঝে। সে সমাজের মধ্যে তার বয়সী সমবয়সী ছেলেপিলের সাথে খেলা করবে, অর্থাৎ দল গঠন করবে। তার থেকে বয়সে বড় অভিভাবক, তাদের সাথে মেলামেশা করবে, ঠিক আছে? অভিভাবকের সাথে মেলামেশা করবে। তার তার থেকে সমাজে বড় বা ছোট যে কারোর থেকে বহু কিছু শিখতে থাকবে, ঠিক আছে? এবং ভাষার বিকাশ খুব গুরুত্বপূর্ণ। তো ভাইগর্স্কি সারা জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সমাজের ওপর এবং ভাষার উপর, জাস্ট এইটুকু মনে রাখবে, ঠিক আছে? দেখো, নির্মিতিবাদ কি, এবার আসি। দেখো, নির্মিতিবাদকে আরো সহজ করে নির্মাণবাদ বলা হয়। এই দুটোতেই বাদ রয়েছে। পূজা, ভুলে গেছো? একটু ভালো করে দেখো যারা যারা ভুলে গেছো। তো এই যে বাদ, নির্মাণবাদ আর নির্মিতিবাদ দুটোই একই, কোনো রকম পার্থক্য নেই, ঠিক আছে? নির্মিতিবাদ নামের মধ্যে এর সংজ্ঞা লুকিয়ে রয়েছে, যেটা আমাদের ওয়াসিম বললো, নির্মাণ করা, কোনো কিছু নির্মাণ করা, টু মেক সামথিং। ওকে, টু মেক সামথিং, ঠিক আছে? কিন্তু আমরা কি মেক করব? হোয়াট টু মেক? কি মেক করব? আমরা জ্ঞান তৈরি করব, জ্ঞান, নলেজ, বোঝা গেল? নির্মাণবাদ বা নির্মিতিবাদের বক্তব্য একটাই, যে প্রতিটা শিশু তার শিশু দশাতে জ্ঞান তৈরি করবে,
জ্ঞান তৈরি করবে, সে নিজে তৈরি করবে। আগে কি বলা হতো যে একজন শিশু হচ্ছে একটা এরকম ফাঁকা পাত্র, ঠিক আছে, একটা এরকম ফাঁকা পাত্র, এবং একজন টিচার তিনি হচ্ছেন কি একটা ভর্তি বোতল এরকম, ঠিক আছে, একটা ভর্তি বোতল। তো এই বোতলের মধ্যে কি রয়েছে, জ্ঞান রয়েছে। টিচার কি করছেন, এই বোতল থেকে জ্ঞানকে এই পাত্রের মধ্যে ঢেলে দেয় এবং সেই পাত্রটা জ্ঞানের দ্বারা পূর্ণ হয়। এটা আগে বলা হতো। নির্মাণবাদ এই মতটাকে সম্পূর্ণ অসমর্থন করে এবং বলে যে শিশু নিষ্ক্রিয়ভাবে জ্ঞানকে শিক্ষকের থেকে গ্রহণ করে এমন নয়, শিশু হচ্ছে একটা সক্রিয় সত্তা, সে নিজে জ্ঞানকে তৈরি করে। ওকে, এটাই হচ্ছে নির্মাণবাদের বক্তব্য। এবার প্রজ্ঞামূলক নির্মিতিবাদে কি বলা হবে? প্রজ্ঞামূলক নির্মিতিবাদে বলা হবে শিশু যে জ্ঞান তৈরি করছে সেটা তার প্রজ্ঞা থেকে। আর সামাজিক নির্মিতিবাদ যেটা ভাইগটস্কি বলেছেন, সেখানে কি বলা হবে যে শিশু যে নিজে থেকে জ্ঞান তৈরি করছে, টু মেক নলেজ, জ্ঞান তৈরি করছে কোনো বিষয়ে, সেটা কিভাবে, সমাজে মেলামেশা করে, সমাজে অন্যদের সাথে মেলামেশা করে এবং ভাষার ব্যবহার করে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নির্মিতিবাদের ধারণা। আশা করি বোঝা গেল কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ কি। নির্মাণবাদ বা নির্মিতিবাদ বলতে শিশুদের মধ্যে জ্ঞানের সক্রিয় নির্মাণ। মনে রাখবে এইটা থেকে প্রশ্ন হয় যে নির্মাণবাদের কোনটি নির্মাণবাদকে সমর্থন করে না। তো এই সক্রিয় জায়গায় অনেক সময় নিষ্ক্রিয় থাকে। তো মনে রাখবে নির্মাণবাদ মানেই সেখানে শিশু কি থাকবে, সক্রিয় থাকবে। ওকে, শিশুর সক্রিয়ভাবে জ্ঞানের নির্মাণ করাকে বোঝায়। সব সময় মনে রাখতে হবে নির্মাণবাদ মনে করা হয় প্রতিটি শিশু সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, তারা কখনো নিষ্ক্রিয়ভাবে জ্ঞানকে গ্রহণ করে না। খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো পরবর্তীতে যাই। সামাজিক নির্মিতিবাদ কি? সামাজিক নির্মিতিবাদ, দেখো নির্মাণবাদের এটা আর একটা শাখা হচ্ছে সামাজিক নির্মাণবাদ, যেখানে ভাইগটস্কি সামাজিক নির্মাণবাদের একজন সমর্থক ছিলেন। মনে রাখবে ভাইগটস্কি সামাজিক নির্মাণবাদীর বক্তব্য হলো শিশুরা সমাজ থেকে কথোপকথনে, বড়দের সাথে মেলামেশা এবং দলের সাথে মেলামেশার মাধ্যমে জীবনে বহু কিছু অমূল্য জ্ঞান শিখে থাকে এবং তাদের ভাষার বিকাশ সর্বোচ্চ পর্যায়ে ঘটে। শিশুরা এই ক্ষেত্রেও সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, তবে সেই জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সমাজ তথা অন্যান্য ব্যক্তিবর্গের ভূমিকা থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে সমাজকে, সমাজ, ওকে, সোশ্যাল থিংসকে কিন্তু প্রায়োরিটি এখানে দেওয়া হয়েছে। এটাই সামাজিক নির্মিতিবাদ। বলছে শিশু জ্ঞান তৈরি করছে, নিজে জ্ঞান তৈরি করছে, কিন্তু সেটা সমাজ থেকে। সূর্য কেন আকাশ থেকে পড়ে যাচ্ছে না? কেন দিনের পর রাত হচ্ছে, রাতের পর দিন হচ্ছে? কেন দিনের বেলা গরম হচ্ছে, রাতের বেলা ঠান্ডা হচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো শিশুর মনে উদয় হচ্ছে। তারপর সে টিচারকে জিজ্ঞাসা করছে, টিচার বলে দিচ্ছে, খাতায় লিখে মুখস্থ করছে এমন না, সে নিজে এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে। সে সমাজে অন্যদের জিজ্ঞাসা করছে যে মা কেন দিনের পর রাত হয়, কিভাবে রাত হয়, মা বাবা টিচার এদেরকে জিজ্ঞাসা করছে। তো তাদের সাহায্য নিয়ে সে নিজে জ্ঞান তৈরি করছে। এটাই হচ্ছে সামাজিক নির্মিতিবাদের মূল বক্তব্য। আশা করি বোঝা গেল। সমস্যা লাগলে বলবে। এবার দেখো এদিকে একটু আসো, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সোশিও কালচারাল ডেভেলপমেন্ট। এই যে মনোসামাজিক বিকাশ, সামাজিক যে নির্মিতিবাদ রয়েছে ভাইগটস্কি, সোশিও কালচারাল ডেভেলপমেন্ট, তো সেই ক্ষেত্রে কয়েকটা অ্যাসপেক্ট রয়েছে। কি কি? তিনটে অ্যাসপেক্ট আমরা এখানে জানবো। মনে রাখবে এই তিনটে অ্যাসপেক্টকে তোমরা ভাইগটস্কির কি পয়েন্ট বলে খাতায় লিখে নেবে, কি পয়েন্টস। ওকে, এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্নে দেখলেই তার উত্তর ভাইগটস্কি হয়ে যাবে। তিনি অর্থাৎ ভাইগটস্কি সামাজিক নির্মিতিবাদ গঠনের জন্য কোন কোন বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন? প্রথম হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সমাজে একে অপরের সাথে মেলামেশা করা, একে অপরের সাথে ইন্টারাক্ট করা, কমিউনিকেট করা, কথাবার্তা বলা, এই জিনিসগুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে কালচার, অর্থাৎ সংস্কৃতি। ঠিক আছে, এটাকে বাংলায় কি বলে? সংস্কৃতি। সমাজের প্রতিটা সমাজে যে সংস্কৃতি রয়েছে, সেই সমাজে নিয়ম কানুন রয়েছে, সেগুলোকে মেনে চলার কথা বলেছে। এবং তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ভাইগটস্কির ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা কি পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, এই তিনটে যে কোনো প্রশ্নে লেখা থাকলেই তার উত্তর ভাইগটস্কি হওয়ার সম্ভাবনা 99.99% মনে থাকে। ওকে, দেখো পরবর্তীতে আসি। দেখো ভাইগটস্কি অনুমান করেছিলেন যে একটা শিশুর সাংস্কৃতিক বিকাশের প্রতিটি ক্ষেত্র দুইভাবে ডেভেলপ হয়। অর্থাৎ শিশুর এই যে সামাজিক বিকাশ হচ্ছে, সেই সামাজিক বিকাশ কতভাবে হচ্ছে? দুইভাবে হয়। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, আগের দিন বলেছি ইন্টারপার্সোনাল, আর একটা কি, আর একটা আমাদের সবার পরিচিত ইন্ট্রাপার্সোনাল। অর্থাৎ প্রথমে কোনটা হয় এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। ভাইগটস্কির মতে শিশুর সামাজিক বিকাশ বা শিশুর সামাজিক জ্ঞানমূলক বিকাশ সেটা দুইভাবে হয়। একটা হচ্ছে আন্তঃমনস্তাত্ত্বিক বিকাশ, একটা হচ্ছে অন্তঃমনস্তাত্ত্বিক বিকাশ। প্রথমে শিশুর মধ্যে আন্তঃমনস্তাত্ত্বিক বিকাশ হয়, অর্থাৎ ইন্টারপার্সোনাল, এটা প্রথমে হয়। ঠিক আছে, এবং তারপরে শেষে কোনটা হয়? শেষে হয় ইন্ট্রা বা অন্তঃমানসিক বিকাশ। ঠিক আছে, কেন?
দেখো একটা ছোট্ট বাচ্চা, ধরো তোমার সমাজে কোনো নিয়ম কানুন রয়েছে, সেই ছোট্ট বাচ্চাটাকে যখন দেখবে কি নিয়ম রয়েছে, ধরো রাস্তা দিয়ে কোনো বেড়াল গেলে তো সাইকেল বা হেঁটে যারা যায় তারা এখানে থেমে যায়, কিছুক্ষণ থেমে থাকে, এটা তোমার নিয়ম কানুন রয়েছে। একটা ছোট বাচ্চা সেও দেখছে এবং তাকেও তার বাবা মারা বলছে যে বেড়াল যাচ্ছে, কিছুক্ষণ থেমে দাঁড়া, তারপরে যাবি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোনো কার্যকরণ সম্পর্ক খুঁজে পাচ্ছেও না, শিশু খোঁজার চেষ্টাও করছে না যে কেন অ্যাকচুয়ালি আমরা থেমে থাকছি এই টাইমটা। এই সময় শিশুর মধ্যে এত কিছু ধারণা আসে না, সমাজে সে যা দেখে সেটাকেই সে তাদের মতো করে রিপিট করে। অর্থাৎ প্রথমে সে নিজের সম্পর্কে কোনো কিছু ভাবে না, সে সমাজ থেকে সব কিছুকে গ্রহণ করে। এই জন্য এটাকে বলা হয়েছে আন্তঃমনস্তাত্ত্বিক বিকাশ বা ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্ট। ওকে, প্রথমে শিশুর বিকাশ হয় অন্যকে দেখে শেখে, শিশু যা কিছু শেখে প্রথমে ভাইগটস্কি বলছে অন্যকে দেখে শেখে, তারপরে সে নিজের মধ্যে শেখে, ঠিক আছে, তারপরে সে নিজের প্রজ্ঞা নিজের জ্ঞানের মাধ্যমে শেখে। ওকে, এটা মনে রাখবে যে প্রথমে কোনটা হয়, এটা বিশেষ করে মনে রাখবে, প্রথমে হয় অন্যজনকে দেখে শেখে শিশুরা। একদম এই যে স্টোরিটা বললাম এটা দেখলেই মনে থাকবে যে কোনো শিশু প্রথম যে সমস্ত সামাজিক নিয়ম কানুন শেখে প্রথমে সে কিছুই বোঝে না, তার বাবা মা বন্ধু বান্ধব যা করছে সেও তাই করে। সবাই দেখছে যে কি স্কুলে গেলে পরিষ্কার জামা কাপড় পরে যেতে হয়, বলেছে সবাই, সে পরিষ্কার জামা কাপড় পরে যাচ্ছে, কিন্তু সে জানে না যে কেন যেতে হয়, ঠিক আছে। জনগণ করার সময় যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হাত জোর করতে হয়, সবাই করেছে সেও করছে, সে জানে না কেন হাত জোর করতে হয়, অর্থাৎ অন্যরা যা করছে সেও তাই করে। অর্থাৎ প্রথমে অন্যান্য মানুষকে দেখে শেখে, তারপরে সে নিজে থেকে সেগুলো কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করতে চেষ্টা করে। সাম ইম্পর্টেন্ট টার্মস, কিছু ইম্পর্টেন্ট টার্মস যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো কি কি রয়েছে। একটা হচ্ছে জেডপিডি। জেডপিডির পুরো কথা কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বাংলায় এটাকে কি বলে, বিকাশের নৈকট্য সীমা। ওকে, কি বলা হয় বাংলাতে, বিকাশের নৈকট্য সীমা। বিকাশের নৈকট্য সীমা, এগুলো কি অ্যাকচুয়ালি তোমাদের আগের বার পড়িয়েছিলাম কিন্তু হয়তো ভুলে গেছো, আবার পড়িয়ে দেবো, চিন্তার কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, ভাড়া বা সাপোর্ট, ঠিক আছে। আর MKO অর্থাৎ অধিক জ্ঞানী কেউ, অধিক তোমার থেকে যে কোনো একটা বিষয়ে বেশি জানে, অধিক জ্ঞানী কেউ। MKO মোর নলেজেবল আদার্স। এই তিনটে টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। তো সবার প্রথম চলো আমরা সহজটা দিয়ে শুরু করি, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কথার অর্থ কি, স্ক্যাফোল্ডিং কথার অর্থ হচ্ছে সাহায্য করা, টু হেল্প সামথিং, সাহায্য করা। কিন্তু মনে রাখবে এখানে কয়েকটা ধারণা রয়েছে আমাদের। এই যে আমরা সাহায্য করব কোনো একটা শিশুকে, সেই সাহায্যটা অল টাইম করব না বা সারা জীবন তাকে সাহায্য করে যাব না, নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু সেই স্ক্যাফোল্ডিংটা করব শিশুকে, ঠিক আছে। ধরো একটা বাচ্চা ছেলে সাইকেল চালানো শিখছে, তখন হতো না যে বাড়িতে যারা বড় রয়েছে, যারা সাইকেল চালাতে শিখে গেছে, বাবা হোক বা দাদা হোক, হ্যাঁ, বা দিদি হোক, তারা দেখতে সাইকেলের পিছনটা ধরতো এবং ছোট বাচ্চারা সাইকেল চালাতো, তাই তো। ও সমস্যা হচ্ছে কি, দাঁড়াও। হ্যাঁ, পেঁয়াজে পর্যন্ত ঠিক আছে পরীক্ষা, ওকে, কারো কোনো সমস্যা হলে বলবে, অনুসরণ করে। দেখো, তাহলে কি কি বুঝছি, যে যখন সাইকেল চালানো আমরা প্রথম শিখেছিলাম তখন কিন্তু এই ব্যাপারটা হচ্ছিল। এরপরে সারা জীবন কি আমাদের বাবা বা দাদা তারা কি সাইকেল ধরে বেড়ায় না, যখন দেখছে যে হ্যাঁ মোটামুটি ব্যালেন্স করে সাইকেল চালাতে শিখে গেছো, তখন কিন্তু তারা তাদের যে সাপোর্টিং হ্যান্ড পিছন থেকে সেটাকে সরিয়ে নেয়। স্ক্যাফোল্ডিং এরও নিয়ম এটা মনে রাখবে, স্ক্যাফোল্ডিং সারা জীবন প্রযুক্ত হয় না, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, এবং যখন শিশু সেই কাজটা আস্তে আস্তে শিখে যায় তখন কিন্তু এই স্ক্যাফোল্ডার কিন্তু তার এই স্ক্যাফোল্ডিং করা বন্ধ করে দেয়, ঠিক আছে। দেখো, যে কোনো কাজে যে কাজটা শিশু একা একা করতে পারছে না, কিন্তু যখন কেউ একজন তাকে সেই কাজটা করতে সাহায্য করবে বা কোনো ক্লু দেবে, কোনো হিন্টস দেবে, তখন দেখা যাচ্ছে সে সেই কাজটা করতে পারছে। কোনো একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে, কোনো একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা শিশু করতে পারছে না, তো তুমি যখন একা একা করতে পারছে না, সে একা একা সারা দিনে বসে থাকলেও করতে পারবে না। কিন্তু যখন তুমি এই বার বন্ধনী, এখানে এর মানে যে গণিত, এগুলোকে যখন বলে দেবে বা একটু সাহায্য করবে তাকে বদমাস নিয়মটা বুঝতে, তখন সে দেখা যাচ্ছে করে ফেললো অঙ্কটা। তার মানে কি, তুমি তাকে স্ক্যাফোল্ড করলে, সাহায্য করলে,
ঠিক আছে, ঠিক এই জিনিসটাকে বলে স্ক্যাফোল্ডিং। দেখো, শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকেই বলে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং শিশুর শিখনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ভাইগর্স্কির মতে শিশু শিখনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং অভিজ্ঞরা তার সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। ঠিক আছে, যারা স্ক্যাফোল্ডিং এ সাহায্য করে তাদেরকেই বলা হয় এমকেও বা মোর নলেজেবল আদার্স। ঠিক আছে, দেখো, শিক্ষার্থীরা শিখনের ক্ষেত্রে শিক্ষক এই অস্থায়ী সমর্থন হিসাবে হিন্টস দেয়, বিভিন্ন ক্লু দেয় ইত্যাদি। কোনো সমস্যাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া, উদাহরণ দেওয়া ইত্যাদি, এগুলো সব স্ক্যাফোল্ডিং এর অন্তর্ভুক্ত, যা শিক্ষার্থীর শিখন দক্ষতাকে মজবুত করতে সাহায্য করে। স্ক্যাফোল্ডিং বোঝা গেল আশা করি। ধরে নাও কোনো একটা ছেলে সে সাইকেল চালানো শিখছে এবং তার বাবা তাকে সাইকেল চালানো শিখতে সাহায্য করছে। এখানে স্ক্যাফোল্ডারকে তার বাবা। কতক্ষণ স্ক্যাফোল্ড করবে সে, কতক্ষণ সাহায্য করবে? যতক্ষণ না শিশু মোটামুটি শিখে যাচ্ছে ব্যাপারটা। তাহলে শিশুর থেকে শিশুর বাবা ভালো জানে সাইকেল চালাতে, তাই শিশুর বাবা এখানে এমকেও বা মোর নলেজেবল আদার্স। তুমি কোনো একটা অঙ্ক বুঝতে পারছো না, তোমার পাড়ার একটা দাদাকে দেখালে সে অঙ্কটা বুঝিয়ে দিল তোমাকে, তোমার থেকে তাহলে তার জ্ঞান সেই ক্ষেত্রে একটু বেশি, সে হচ্ছে তোমার ক্ষেত্রে মোর নলেজেবল আদার্স। ওকে, এই মোর নলেজেবল আদার্স যে কেউ হতে পারে, তোমার থেকে ছোট কেউ, তোমার থেকে বড় কেউ, বা তোমার সমবয়সী কেউ। ঠিক আছে, এর কোনো সময়সীমা নেই। স্ক্যাফোল্ডিং মানে সাহায্য করা, এটুকু জাস্ট মনে রাখবে। এরপরে আসি জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তার আগে এই ছবিটা একটু ভালো করে দেখো। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বোঝা লাগে এই ছবিটা একটু ভালো করে দেখো। দেখো, মাঝখানে যে সার্কেলটা রয়েছে, মাঝখানে যে সার্কেলটা রয়েছে এই যেটা, এখানে কি লেখা আছে? হোয়াট আই ক্যান ডু। অর্থাৎ এই সবুজ অংশের মধ্যে যা যা কাজ সেগুলো শিশু একাই করতে পারে। যেমন ধরো আমি বলছি স্নান করা, ঠিক আছে, স্নান করতে পারে সে, খেতে পারে সে, খেতে পারছে সে একা, হ্যাঁ, পান করতে পারছে, কোনো জলপান ইত্যাদি পান করতে পারছে। ঠিক আছে, সেগুলো সে একাই করতে পারছে। সেগুলো একটু বড় হয়ে গেছে, 2-3 বছর বয়স তার হয়েছে, সে একা এগুলো করতে পারছে। অর্থাৎ, এবং আর এক প্রকারের কাজ থাকে যেটা কোনোভাবেই শিশুরা করতে পারে না। অর্থাৎ একটা 2 বছরের শিশু, দেখো, সে জল পান করতে পারে, সে খাবার খেতে পারে নিজে, সে স্নান করতে পারে, সে নিজের জামা প্যান্ট পরতে পারে। এই কাজগুলো সে নিজে করতে পারে। এই কাজগুলোই সবুজ অংশের মধ্যে থাকে। ওকে, এবার দেখো, এই 2 বছরের একটা শিশু সে ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির একটা কঠিন অঙ্ক কখনোই করতে পারবে? পারবে না, কখনোই পারবে না। 1 বস্তা চাল, অর্থাৎ ধরো 25 কেজি চাল সে মাথায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে? পারবে না, তাই তো। 1000 লিটার জল সে পরিবহন করতে পারবে? পারবে না। তাহলে এই কাজগুলো সে কখনোই পারে না, সে একাও পারে না, কারো সাহায্য নিয়েও পারে না। একটা 2 বছরের শিশুকে তুমি যতই শেখানোর চেষ্টা করো ত্রিকোণমিতি, সে বুঝতেই পারবে না কিছু। তাহলে সেই কাজগুলো এই সাদা অংশের মধ্যে থাকে। বোঝা গেল? যে কাজগুলো শিশু নিজে নিজে কারো সাহায্য ছাড়াই করতে পারে সেগুলো সবুজ অংশে থাকে। যে কাজগুলো শিশু নিজে পারে না এবং কারো সাহায্য নিয়েও পারে না, সেই কাজগুলো এই সাদা অংশের মধ্যে থাকে। এবং এর মাঝের যে অংশ, হলুদ অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় জেডপিডি। অর্থাৎ এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো শিশু একা একা করতে পারে না ঠিকই। ঠিক আছে, একা একা করতে, ধরো 25 কেজি চাল সে বয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু 1 কেজি চাল তুমি তাকে দাও, সে কিন্তু একটু সাহায্য নিলে বয়ে নিয়ে যেতে পারবে। হয়তো দেখা যাচ্ছে 1 কেজি 2 কেজি চাল তাকে দিলে এক জায়গায়, যে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, একটা 2 বছরের বাচ্চাকে, সে হয়তো একটু কষ্ট করছে, কিন্তু তুমি যখন তাকে একটু সাহায্য করলে সে কিন্তু নিয়ে যেতে পারলো। অর্থাৎ একা একা করতে পারছে না ঠিকই কাজটা, কিন্তু যখন অন্য কেউ একটু সাহায্য করছে তখন কিন্তু সে সেই কাজটাকে খুব সহজে করতে পারছে। এই সমস্ত কাজগুলো এই হলুদ অংশের মধ্যে থাকে, সেটা হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে বোঝা গেল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অবস্থান। এখান থেকে প্রশ্ন হয়, মনে রাখবে লেভেল 1 এবং লেভেল 3 এর মধ্যবর্তী অংশে, অর্থাৎ লেভেল 2 হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু কাজ রয়েছে যেগুলো শিশু কারো সাহায্য নিয়ে করতে পারে, একা পারে না কিন্তু কারো সাহায্য নিয়ে করতে পারে, সেই অংশটাকেই আমরা ভাইগর্স্কি জেডপিডি বলেছেন। ওকে, বেশ, এবার দেখো এখানে একটু পড়ি। দেখো, ভাইগর্স্কির মতে জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। প্রকৃত বিকাশ কোনটা? এই যে হলুদ অংশ, সবুজ অংশটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ওকে, এটা হচ্ছে শিক্ষার্থীর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ওকে, অর্থাৎ সে যতটা নিজে কারো সাহায্য ছাড়া করতে পারছে। আর বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে কি? যেটা সে তার সাহায্যের বাইরে, তার ক্ষমতার বাইরে, এটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট।
ওকে, এদের এই দুটো স্তরের মাঝে যে অংশটা রয়েছে সেই হলুদ অংশটা, এটাই হচ্ছে জেডপিটি। তাহলে জেডপিটির অবস্থান বোঝা গেল, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং বিয়ন্ড ডেভেলপমেন্টের মাঝের অংশকে জেডপিটি বলা হয়। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কাকে বলবো? প্রকৃত বিকাশ বলতে বোঝায় যখন শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়া নিজেই করতে পারে, সেটা তার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। বিয়ন্ড ডেভেলপমেন্ট কোনটা? বিকাশের বাইরের অঞ্চলকে বোঝায় যখন শিক্ষার্থী অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারে না, সেটা হচ্ছে তার বিয়ন্ড ডেভেলপমেন্ট। ওকে, তারপরে দেখো জেডপিটি কোনটা? এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং বিয়ন্ড ডেভেলপমেন্টের মধ্যবর্তী একটা অংশ, যে অঞ্চলের সমস্যা শিশুকে দিলে শিশু নিজে থেকে সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য বা হেল্প করলে এবং গাইড করলে, নির্দেশ দিলে, ইনস্ট্রাকশন দিলে, ক্লু দিলে বা উদাহরণ দিলে সে সমস্যাটা সমাধান করতে পারে, তাকে ভাইগটস্কি জেডপিডি বলেছেন। ওকে, জেডপিডি আশা করি বোঝা গেল, ছবিটা দেখে পড়বে, খুব ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তী আসি এমকেও, মোর নলেজেবল আদার্স, যেটাকে বাংলায় আমাদের বলা হয় অধিক জ্ঞানী কেহ। দেখো ভাইগটস্কি শিখনের আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে এমকেও, মোর নলেজেবল আদার্স বা অধিক জ্ঞানী কেউ। শিশুরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, যার মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সংলাপ অন্তর্ভুক্ত। এই পারস্পরিক সহযোগিতার সংলাপের সাহায্যে যারা, দেখো বাদ দাও, সহজ করে বোঝো, যে কেউ স্ক্যাফোল্ড করছে শিশুকে, বা এই যে জেডপিডিতে দেখা যাচ্ছে যে শিশু কোনো কাজ নিজে পারছে না কিন্তু কেউ সাহায্য করলে তখন পারছে, তো তুমি ধরো সাহায্যটা করলে শিশুকে, তাহলে তুমি হলে ওই শিশুর এমকেও বা মোর নলেজেবল আদার্স। তুমি কোনো একটা কিছু বুঝতে পারছো না, তুমি কোনো টিচারকে জিজ্ঞেস করলে টিচার বুঝিয়ে দিল, তো টিচার সেই ক্ষেত্রে তোমার এমকেও, মোর নলেজেবল আদার্স। বোঝা গেল যে তোমার থেকে সেই বিষয়ে একটু বেশি জানে, যার থেকে তুমি কোনো কিছু শিখতে পারছো, সেই তোমার কাছে এমকেও, মোর নলেজেবল আদার্স। এবার এটা স্বাভাবিক ব্যাপার যে এই এমকেও তোমার সহপাঠীও হতে পারে, তোমার থেকে বয়স্ক ব্যক্তিও হতে পারে, তোমার ছোট ভাই বা বোনও হতে পারে যার কাছে কোনো কাজ তুমি শিখছো, ঠিক আছে, তোমার শিক্ষক বা টিচার হতে পারে, তোমার অভিভাবক, পিতামাতা, কাকা কাকিমা, কেউ যে কেউ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার নোট বলে দেওয়া রয়েছে এটাই, দেখো স্ক্যাফোল্ডিং স্থায়ী প্রক্রিয়া নয়, মনে রাখবে স্ক্যাফোল্ডিং একটা লাইফ লং প্রসেস নয়, এটা একটা স্থায়ী প্রক্রিয়া নয়, এটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, ঠিক আছে। নির্দিষ্ট কোনো কাজ প্রথমে শিশুর সাহায্যের প্রয়োজন হয়, ঠিক ততক্ষণ সাহায্য প্রদান করা হয়, ওই কাজ শিশু যখন দক্ষ হয়ে যায়, দক্ষ হয়ে গেলে তখন এই স্ক্যাফোল্ডিং প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। এইটুকু মনে রাখবে। এতদূর অবধি কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে কিনা আমাকে বলো একটু, এতদূর অবধি বোঝা গেছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা বলবে। কোনো সমস্যা? রিঙ্কা বোঝা গেছে? রিঙ্কা, বাকিরা বলবে। ওয়াসিম বোঝা গেছে? অভিজিৎ বুঝতে পেরেছো? আসিফা, সৌভিক, সিদ্দিক, শম্পা বোঝা গেছে? আচ্ছা, খুব ভালো। চন্দন ভেরি গুড। জয়ন্ত ঠিক আছে, চলো পরবর্তী দিকে যাই তাহলে। এবার দেখো এরপরে আমরা টুলস সম্পর্কে পড়বো, ভাইগটস্কি টুলস। টুলস এবং স্পিচ এই দুটো দেখলে আমাদের ভাইগটস্কি মোটামুটি কভার হয়ে যাবে। দেখো তো ভাইগটস্কি কয়েকটা টুলস এর কথা বলেছেন। এই টুলস অ্যাকচুয়ালি কি? টুলস মানে কি? আমরা যেমন যন্ত্রপাতি বলি না, টুলস মানে যন্ত্রপাতি, ঠিক সেরকম বিকাশ হওয়ার জন্য বেশ কিছু দক্ষতা লাগে, বেশ কিছু যন্ত্রপাতিকে, যেগুলো সাহায্যে মিথস্ক্রিয়া করে, যেগুলোকে নিয়ে খেলা করে শিশু বিকাশ ঘটায়, তো সেগুলোকে ভাইগটস্কি টুলস বলে নাম দিয়েছেন। সেই টুলসকে দুই ভাগে ভাগ করে দেয়। তোমাদের কাজ হচ্ছে কোন টুলস কিসের মধ্যে পড়ে সেটা দেখা। একটা হচ্ছে কালচারাল টুলস, একটা হচ্ছে সিম্বলিক টুলস। বোঝা গেল? কালচারাল, সিম্বলিক, কালচারাল, সিম্বলিক। ওকে, কালচারাল টুলস অর্থাৎ সংস্কৃতিগত বিভিন্ন মাধ্যম, এবং সিম্বলিক চিহ্নগত বিভিন্ন মাধ্যম। দেখো সিম্বলিক টুলস মনে রাখা খুব সহজ, সেগুলো যে কোনো সিম্বলকে বোঝাবে, ঠিক আছে। তো সিম্বলিক এবং কালচারাল মনে রাখতে হবে, তোমাদের সবগুলো দেওয়া রয়েছে। প্রশ্ন আসবে নিচের কোনটা ভাইগটস্কির কালচারাল টুলস, ঠিক আছে। তো দেখো যে কোনো প্রিন্টিং প্রেস ছাপা কোনো মাধ্যম, খবরের কাগজ হতে পারে, বই হতে পারে, বা আদার্স কিছু ছাপা অক্ষরে লেখা, সেগুলো সব কালচারাল টুলসের মধ্যে পড়ে। অ্যাবাকাস কিসে লাগে? গণিত শিখনে, তাই তো, গণিত শিখনে অ্যাবাকাস। আচ্ছা, ইন্টারনেট, রুলার্স, কম্পিউটার্স, এগুলো সব কালচারাল টুলস, ঠিক আছে। এই সমস্ত কিছুর মাধ্যমে মিথস্ক্রিয়া করে কালচার, সংস্কৃতিগত একাধিক বিষয় শিশুরা শিখতে পারে, সেই কালচারের দিকে তাদের ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আর কয়েকটা টুলস রয়েছে সিম্বলিক টুলস। দেখো নাম্বারস, এই যে সংখ্যা 1, 2, 6, 8, 10, এই যে সংখ্যাগুলো, এগুলো তো অ্যাকচুয়ালি একটা করে চিহ্ন,
তাই না? তুমি আজকে দেখো, আমি বাংলার সংখ্যা লিখছি, ধরো এটাকে লিখলাম, এটা হচ্ছে কি 7, তোমরা সবাই জানো। এটা কি 8, এটা হচ্ছে 9। যারা বাংলা জানে তাদের কাছে এগুলো অ্যাকচুয়ালি সংখ্যা। তুমি কোনো চীন দেশে গেলে সেখানে কোনো একটা ব্যক্তিকে দেখালে এটা কি, সে কি বলবে? চীনের ধরো কোনো একটা ধরো গ্রিকের এই যে অক্ষরটা, এটা কি তোমার কাছে কোনো নাম রয়েছে? যদি না জেনে থাকো তাহলে এই অক্ষরটার নাম কি? উর্দু ধরো এরকম কোনো একটা অক্ষর এরকম থাকে না, তো এই অক্ষর তোমার কাছে কোনো নাম রয়েছে? এগুলো যেগুলো জানো না তুমি, সেগুলো এটার নাম যেমন ডেল্টা, ঠিক আছে, ডেল্টা। তাহলে এটা তোমার কাছে দেখে কি মনে হচ্ছে? একটা জাস্ট সিম্বল মনে হচ্ছে, একটা চিহ্ন মনে হচ্ছে, শুধু এটাও একটা চিহ্ন মনে হচ্ছে। ঠিক সেরকম এই যে 8, এটা যারা বাংলা জানে না তাদের কাছে এটা একটা চিহ্ন মনে হবে। তো নাম্বার, যে কোনো সংখ্যা, যে কোনো ভাষার সংখ্যা 1 2 3 4 1 2 3 4, সেগুলো সব অ্যাকচুয়ালি সিম্বলিক টুলসের মধ্যে পড়ে। ব্রেল কিসে লাগে? আমরা জানি অন্ধদের পাঠদানের ক্ষেত্রে ব্রেল পদ্ধতি লুইস ব্রেল আবিষ্কার করেছিল, তোমরা পড়েছো, 18 অক্ষর বিশিষ্ট পদ্ধতি। তো এই যে ব্রেলের যে সমস্ত ফুটকিগুলো থাকে, এগুলো অ্যাকচুয়ালি একটা করে সিম্বল, যেগুলোর উপরে হাত রেখে স্পর্শ করে অন্ধ ব্যক্তিরা কিন্তু পড়াশুনো করতে পারে। ম্যাথামেটিক্যাল সিস্টেম, ম্যাথামেটিক্স যে সমস্ত কিছু রয়েছে সেখানে ধরো বন্ধনী, ব্র্যাকেট, যে সমস্ত ব্র্যাকেট, হ্যাঁ, বিভিন্ন স্কোয়ার, কিউব, রুট, এই সমস্ত এগুলো সব কিন্তু সিম্বলের মধ্যে পড়ে। ঠিক আছে। সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি? যারা কানে শুনতে পায় না এবং মুখে বলতে পারে না বা কানে শুনতে পায় না, তাদেরকে দেখবে যখন খবর দেখা হয়, বিশেষ করে যখন দেখবে খেলা হয়, এই যেমন ধরো এখন যে ডিসনি প্লাস হটস্টারে যখন খেলা দেখবে ওখানে তোমার সাইন ল্যাঙ্গুয়েজেরও সিস্টেম থাকে। ওখানে সেটিংসটা চেঞ্জ করে সাইন ল্যাঙ্গুয়েজ দেখবে, তখন দেখবে একজন মহিলা বা একজন পুরুষ সে হাতে ইশারার মাধ্যমে খেলাটাকে মানে যে অ্যাঙ্কারিং করছে। ঠিক আছে। তো সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে কোনো কিছুকে বোঝানো, সেগুলো অ্যাকচুয়ালি সিম্বলিক। ঠিক আছে। ম্যাপস অর্থাৎ বিভিন্ন মানচিত্র দেখা, মানচিত্রের মধ্যে বিভিন্ন জায়গাকে খুঁজে পাওয়া, বিভিন্ন, সেগুলো সব চিহ্নর মধ্যে পড়ে। ল্যাঙ্গুয়েজ, ভাষা, এটা থেকে প্রশ্ন হয়। ল্যাঙ্গুয়েজ কোন ধরনের? ভাইগর্স্কির মতে ল্যাঙ্গুয়েজ কোন ধরনের টুলস? মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বলিক টুল। ওকে, কোনটা কি ধরনের টুলস মনে রাখতেই হবে। যদি কঠিন লাগে শুধুমাত্র সিম্বলিকটা মনে রাখবে, বাদ বাকি সমস্ত কিছু কালচারাল টুলসের মধ্যে পড়বে। ঠিক আছে। ওয়ার্ক অফ আর্ট, যে কোনো প্রকারের আর্ট, ছবি আঁকা হতে পারে, হাতের লেখা হতে পারে, সেগুলো সব কিন্তু সিম্বলিক টুলসের মধ্যে পড়বে। এই জাস্ট সিম্বলিক টুলস এবং কালচারাল টুলস, এই দুটোকে তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। পরবর্তীতে দেখো, দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার রোল কি? এখানে দেখো, ভাইগর্স্কি এটা বিশ্বাস করতেন যে ভাষা সামাজিক মেলামেশার মাধ্যমে শিশুর মধ্যে বিকশিত হতে থাকে। তিনি বলেছিলেন, ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুল টু কমিউনিকেটিং উইথ দ্য ওয়ার্ল্ড। ভাষা হচ্ছে সবথেকে বড় একটা হাতিয়ার, সবথেকে বড় একটা অস্ত্র, যে পৃথিবীর সাথে নিজের যে কমিউনিকেট ঘটানোর, কথোপকথন করার, ঠিক আছে, একটা মাধ্যম হচ্ছে ভাষা। ভাইগর্স্কি কিন্তু ভাষাকে একটা বিশেষ মর্যাদা কিন্তু তিনি দিয়েছেন স্পিচকে। ঠিক আছে। এখানে তিনি 3 প্রকার স্পিচের কথা বলেছেন। কি কি স্পিচের কথা তিনি বলেছিলেন? একটা হচ্ছে দেখো সোশ্যাল স্পিচ, একটা প্রাইভেট স্পিচ, একটা সাইলেন্ট ইনার স্পিচ। মেন প্রশ্ন তোমাদের এই দুটো থেকে হয়, প্রাইভেট স্পিচ এবং সাইলেন্ট ইনার স্পিচ থেকে। ঠিক আছে। এই তিনটে সম্পর্কে দেখো জানতে হবে আমাদের। তো প্রথম আসছি আমরা সোশ্যাল স্পিচ। ঠিক আছে। সোশ্যাল স্পিচ সময়সীমাটাও মনে রাখতে হবে। দেখো 2 বছর বয়সের পর থেকে কিন্তু এই সোশ্যাল স্পিচ শিশুদের মধ্যে ডেভেলপ হয়। সোশ্যাল স্পিচ অর্থাৎ কি? যে তোমার সাথে আমার রাস্তায় দেখা হলে যে স্বাভাবিক কথোপকথন করো, স্বাভাবিক কথাবার্তা বলো, যে কেমন আছো, কোথায় গেছিলে, কি করছো এখন, হ্যাঁ, এই কাজগুলো করেছো কিনা। তো এই যে স্বাভাবিক একটা চেনা মানুষের সাথে যেসব কথাগুলো হয় হঠাৎ করে দেখা হলে, সেগুলো সব সোশ্যাল স্পিচের মধ্যে পড়ে। ঠিক আছে। অর্থাৎ একটা শিশু আস্তে আস্তে তার মধ্যে সোশ্যালাইজেশন প্রসেস যখন সে অ্যাকোয়ার করে, তখন সে সমাজের মধ্যে ভালোভাবে মেলামেশা করতে শেখে, সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলতে শেখে। ঠিক আছে। এগুলো সব সোশ্যাল স্পিচের অন্তর্গত। দেখো শিশুদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়, সামাজিক কথাবার্তা, মনের ভাব আদান প্রদান, একে অন্যের সাথে কথাবার্তা ইত্যাদিকে ভাইগর্স্কি সোশ্যাল স্পিচ বলেছেন। বোঝা গেল? এটা একদম সাধারণ, একদম সাধারণ। তুমি, আমি, আমরা এখন যে ধরনের কথাবার্তা বলে থাকি আমাদের চেনা জানা মানুষের সাথে, সেগুলো সব সোশ্যাল স্পিচের মধ্যে পড়ে। এরপরে আসি প্রাইভেট স্পিচ কি। দেখো প্রাইভেট স্পিচ বলতে নামের মধ্যেই রয়েছে প্রাইভেট, অর্থাৎ সেটা গোপন। ওকে, এই ধরনের কথাবার্তাগুলো শিশুরা গোপন ভাবে বলে। সময়সীমা কত? 3 বছর। ওকে, 3 বছর বয়স থেকে শিশুদের মধ্যে এই ধরনের ভাষার বিকাশ হয়। সময়সীমাটা বিশেষ করে মনে রাখবে, সময়সীমা থেকেই প্রশ্নটা আসে। এই সময় শিশুরা শুধুমাত্র নিজের সাথে কথা বলে।
ঠিক আছে, নিজের সাথে কথা বলে। দেখবে একটা শিশু সে খেলা করছে, সে নিজের সাথেই কথা বলছে। প্রাইভেট স্পিচে তাহলে কি হচ্ছে, শিশু শুধুমাত্র নিজের সাথে নিজেই কথা বলে পাগলের মতো। প্রাইভেট স্পিচ যখন আরো বড় রূপ নেয়, যখন আরো গুরুতর রূপ নেয়, 7 বছর বয়সে গিয়ে পৌঁছায়, তখন সেই প্রাইভেট স্পিচটা পরিণত হয়ে যায় সাইলেন্ট ইনার স্পিচে। সাইলেন্ট ইনার স্পিচ। এবার দেখো প্রাইভেট স্পিচ আর সাইলেন্ট ইনার স্পিচের মধ্যে পার্থক্য কি। এই যে প্রাইভেট স্পিচ, এটা হয় লাউড। ঠিক আছে, তুমি তোমার ধরো ছাদের মধ্যে, বাড়ির ছাদের মধ্যে একটা শিশু খেলা করছে, সে খেলা করতে করতে নিজের সাথে কথা বলছে, সেটা তুমি পাশে দাঁড়িয়ে শুনতে পাবে প্রাইভেট স্পিচের ক্ষেত্রে 3 বছর বয়সে। কিন্তু তার বয়স যখন 6-7 বছর হয়ে যাবে, তখন এই প্রাইভেট স্পিচটা পরিণত হয়ে যাবে সাইলেন্ট ইনার স্পিচে। ঠিক সেই সময় কি হচ্ছে, সেই সময় কিন্তু তুমি ওই শিশুর পাশে দাঁড়িয়ে আর কথাগুলো শুনতে পারবে না, সেগুলো সব কথাগুলো সে সাইলেন্টলি বলে থাকছে। ওকে, ফিস ফিস করে কথা বলে। ওকে, নিজের সাথেই কথা বলে, এখানেও ইনার স্পিচের মধ্যেও সে নিজের সাথেই কথা বলে, অন্য কারোর সাথে না, কিন্তু ফিস ফিস করে কথা বলে মনে মনে। ওকে, দেখো এই ধরনের বৈশিষ্ট্য 7 বছর বয়স থেকে দেখা যায়। যে কোনো কাজ করার সময় বা খেলা করার সময় নিজের সাথে একা একা কথা বলে। এই কথাটা শিশুরা খুবই নিম্ন স্বরে বলে থাকে, যা বাইরে থেকে কোনো ব্যক্তি শুনতে পায় না। সহজ ভাষায় বলতে গেলে শিশুরা এই সময় নিজের সাথে ফিস ফিস করে কথা বলে। এটাকেই ভাইগর্স্কি সাইলেন্ট ইনার স্পিচ বলেছেন। 2 ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচে শিশু কার সাথে কথোপকথন করে, উত্তর লিখবে নিজের সাথে কথোপকথন করে। আর এর সময়সীমা থেকে প্রশ্ন আসে, মনে রাখবে 7 বছর এবং তার পরবর্তী সময়ে কিন্তু এই সাইলেন্ট ইনার স্পিচ দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এতদূর অব্দি আশা করি ক্লিয়ার হয়েছে। এই স্পিচ 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিটেতে বহু প্রশ্ন হয় এই 3 ধরনের স্পিচকে ভালো করে মনে রাখবে। এমনকি এইভাবে আসে প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ এবং সোশ্যাল স্পিচের ধারণা কে দিয়েছেন। উত্তর কি হবে, উত্তর হবে ভাইগর্স্কি। ঠিক আছে, 3টের ধারণা কে দিয়েছেন, ভাইগর্স্কি, মনে রাখবে। পরবর্তীতে আসি, দেখো পরবর্তীতে দেখো কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে, আচ্ছা এবার এই ছকটা একটু মনে রাখতে হবে। এটা যদিও ভাইগর্স্কি দেওয়া নয়, তবুও এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, এমনকি বাংলা পেডাগজিতেও এখান থেকে প্রশ্ন আসে। দেখো শিশু জীবনের বিশেষ কয়েকটা অবস্থায় তাদের ভাষার বিকাশ। শৈশবকালে কেমন ভাষার বিকাশ হয় তাদের, তো জন্মের পরে তাদের মধ্যে যে ভাষার বিকাশ হয় সেটাকে বলে ক্রাইং বা কান্না। ঠিক আছে, ক্রাই। দেখো কুইং, এই কুইং আর ব্যাবলিং এই দুটো থেকে খুব বেশি প্রশ্ন হয়। কুইং 2 থেকে 4 মাস সময়কালকে কুইং বলা হয় এবং 4 থেকে 6 মাস সময়কালকে ব্যাবলিং বলা হয়। কুইং এ কি হয়, এই সময় শিশুর যে সমস্ত ভোকাল অর্গান আছে সেগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে এবং সে ঠিকঠাক কথা বলতে পারে না এবং তার ভোকাল অর্গান ম্যাচিওরও হয় না ঠিকঠাক কথা বলার জন্য। সে যখন কথা বলার চেষ্টা করে তখন কুই কুই এরকম একটা শব্দ তার ভোকাল অর্গান থেকে হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কুইং। আচ্ছা ব্যাবলিং কি, আরেকটু পরে 4 থেকে 6 মাস বয়সে শিশু আদো আদো স্বরে ব্যা ব্যা করে আওয়াজ করতে পারে। ঠিক আছে, ব্যা ব্যা করে এরকম আওয়াজ করে এবং তার মনের ভাবকে প্রকাশ করার চেষ্টা করে। এই ঘটনাটাকে বলা হয় ব্যাবলিং। এই ব্যাবলিং দেখা যায় 4 থেকে 6 মাস বয়সে। ওকে, এক শব্দের বচন যেমন কা কা এরকম, বা বা এরকম করে বলে, অর্থাৎ বাবা, দ্বি শব্দের বচন হচ্ছে বাবা। বাবাকে একবারে ডাকতে পারে না, মামা একবারে ডাকতে পারে না, তারা বাবাকে কেমন ভাবে ডাকে, বা 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 এরকম ভাবে ডাকে। অর্থাৎ একটা একটা করে শব্দ 12 মাস বয়সে, অর্থাৎ 1 বছর বয়সে এরকম এক শব্দের বচন হয়। 1.5 বছর বয়স তথা 18 মাস বয়সে তারা দ্বি শব্দের বচন বাবা, কাকা, মামা, জ্যাঠা, দাদু এই সমস্ত শব্দগুলো তারা উচ্চারণ করতে পারে। আর কিন্তু বাবা বলতে গিয়ে সে বাবা এরকম বলে না, সে একটানা বলতে পারে বাবা। ওকে, এটা 18 মাস বয়স অর্থাৎ 1.5 বছর বয়সে, 1.5 ইয়ার। ওকে, মনে রাখবে। আচ্ছা 2 বছর বয়সে অধিক শব্দের বচন, একদম নর্মালি কথা বলতে পারছে। 2 থেকে 3 বছর বয়সে সে কিন্তু ছোট ছোট বাক্য, প্রশ্ন ইত্যাদি করতে পারে। 6 বছরের পর দেখো কয়েক হাজার শব্দ ভান্ডার, 10,000 প্লাস, মনে রাখবে 10,000 প্লাস শব্দ ভান্ডারে নতুন শব্দ যুক্ত হয়ে যায় 6 বছর থেকে 10 বছরের মধ্যে। এই সময় যোগাযোগের মাধ্যম হিসাবে তারা ভাষা ব্যবহার করতে পারে, সামান্য পরিমাণে তারা পঠন ক্ষমতার অধিকারী হয়। ওকে, তো এই জিনিসটা বিশেষ করে কুইং আর ব্যাবলিং, এক শব্দের বচন, দ্বি শব্দের বচন, এই 4টে জিনিসের সময়সীমাটা ভালো করে মনে রাখবে। ওকে, পরবর্তীতে আসি। দেখো বাল্যকালে শিশুদের ভাষার বিকাশ কেমন হয়, 7 বছর বয়সে। এই 7 বছর বয়সে আমরা পড়লাম কি, যে তাদের মধ্যে সাইলেন্ট ইনার স্পিচ দেখা যায়। সাইলেন্ট ইনার স্পিচ দেখা যায়, এটা একটা বৈশিষ্ট্য 7 বছর বয়সের। এছাড়া কি
তারা একাধিক বাক্য পড়তে পারে, সময় বলতে পারে, উল্টো বর্ণ লেখার অভ্যাস হ্রাস পায়। অর্থাৎ দেখবে একদম ছোট বাচ্চাকে যখন তুমি টিউশন পড়াবে, তারা বি আর ডি এর মধ্যে তফাৎ করতে পারে না, 6 আর 9 এর মধ্যে তফাৎ করতে পারে না, তাই না? তো এই যে উল্টো বর্ণ 6 এর জায়গায় 9 লিখে ফেলা, এইদিকে না এদিকে বি নিয়ে কনফিউজ হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো তাদের মধ্যে এই 7 বছর বয়সে হ্রাস পায়। এখান থেকে প্রশ্ন হয় উল্টো বর্ণ লেখার অভ্যাস হ্রাস পায় কত বছর বয়সে? মনে রাখবে 7 ইয়ার্স। ওকে, 8 বছর বয়সে সে সাবলীলভাবে লিখতে এবং পড়তে পারে, যে শব্দের একাধিক অর্থ আছে তা বুঝতে পারে। 9 বছর বয়সে কি হচ্ছে, যে ঘটনা বা বস্তুকে সে বিশদভাবে বর্ণনা করতে পারে, ভালোভাবে লিখতে পারে, শব্দের অর্থ ব্যাখ্যা করার জন্য সে বাক্য লিখতে পারে। আর 10 বছর বয়সে কোনো পরিস্থিতি কার্যকারণ ব্যাখ্যা করতে পারে, কেন হয়েছে এটা, কি কারণে হয়েছে ইত্যাদি। সে নথিদৈর্ঘ্য রচনা লিখতে পারে, নিজের মনের ভাবকে ডায়েরির মধ্যে লিখতে পারে ইত্যাদি, এই সমস্ত। অর্থাৎ এই সময় সে এক্সপার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এতদূর অবধি আশা করি বোঝা গেল। কারো কোনো প্রবলেম নেই থাকলে আশা করি বলতে, দেখিনি আমি তবুও একবার। ঠিক আছে, আমাদের একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি ভাইগটস্কির। সেটা হচ্ছে আমরা দুটো তত্ত্ব পড়েছি, একটা হচ্ছে পিঁয়াজের তত্ত্ব আগের দিন পড়েছি, আর আজকে হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব। তো দুজনেরই নির্মাণবাদের তত্ত্ব, একজন প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, একজন হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। এবার এদের তত্ত্বের মধ্যে পার্থক্য কি কি রয়েছে, ঠিক আছে, সেটা একটু জেনে রাখো। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পিয়াজে এবং ভাইগটস্কির তত্ত্বের মূল পার্থক্য, এরকম ভাবে প্রশ্ন দিতে পারে। তো আমাদের জেনে রাখতে হবে, যেহেতু সিটেতে এই প্রশ্নটা এসেছিল। দেখো, তো প্রথম পার্থক্য, এদিকটা পিয়াজে লেখা রয়েছে, এদিকে ভাইগটস্কি, যদিও ইংরেজিতে আছে, পড়লে বুঝতে পারবে এটাকে। দেখো, সোশিও কালচারাল কনটেক্সট, অর্থাৎ সমাজ এবং সংস্কৃতির উপর কে বেশি গুরুত্ব দিয়েছেন। দেখো, লিটল এমফাসিস, অর্থাৎ পিঁয়াজে সমাজ সংস্কৃতির উপর গুরুত্ব দিয়েছেন কম, তিনি প্রজ্ঞার উপর গুরুত্ব বেশি দিয়েছেন। ঠিক আছে, আর যে ভাইগটস্কি, সে স্ট্রং এমফাসিস, সে বেশি জোর দিয়েছে সমাজ এবং সংস্কৃতির উপর। বোঝা গেল? কনস্ট্রাকটিভিজম, নির্মাণবাদ, পিঁয়াজের যে নির্মাণবাদ সেটাকে বলা হয় কগনেটিভ কনস্ট্রাকটিভিস্ট, বা পিঁয়াজে হচ্ছেন প্রজ্ঞামূলক নির্মিতিবাদী, আর ভাইগটস্কি তাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। এখান থেকে প্রশ্ন হয়, হ্যাঁ, নিচের কে বা ভাইগটস্কি কোন ধরনের কনস্ট্রাকটিভিস্ট? মনে রাখবে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ওকে, স্টেজ কি রয়েছে পিঁয়াজে? তার যে ডেভেলপমেন্টের যে স্টেজ, 4টে স্টেজ রয়েছে, সেন্সরি, হ্যাঁ, সংবেদন চালনমূলক স্তর, এই সমস্ত যে 4টে স্টেজ রয়েছে, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল, আর যৌতিক সক্রিয়তা স্তর। তো এই 4টে স্তরের মধ্যে কিন্তু তিনি সমগ্র লাইফ স্প্যানকে ভাগ করেছেন। অপরদিকে ভাইগটস্কিকে আমরা যদি দেখি, তাহলে ভাইগটস্কির তত্ত্বের মধ্যে আমরা কি আজকে এরকম কোনো স্টেজ পেলাম না। ঠিক আছে, সে কোনো রকম স্টেজের কথা, বিকাশগত স্টেজের কথা তিনি উল্লেখ করেননি, শুধুমাত্র জেডপিডি হচ্ছে তার বক্তব্যের মেন বিষয়। ওকে, আচ্ছা, কি প্রসেস ইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, এই যে বিকাশ প্রক্রিয়া, সেই বিকাশ প্রক্রিয়ার আসল জিনিসটা কি পিঁয়াজের মতে? দেখো, ইকুইলিব্রেশন, স্কিমা, অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই সমস্ত কি পয়েন্টগুলো কিন্তু পিঁয়াজেতে আমরা পেয়েছিলাম, তাই তো? সামান্যীকরণ, স্কিমা, অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এছাড়া আরেকটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কি অর্গানাইজেশন। আর আমরা ভাইগটস্কি কি পয়েন্ট পেয়েছি? দেখো, জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন বিকাশের ক্ষেত্রে, স্ক্যাফোল্ডিং এর কথা তিনি বলেছেন, ডায়ালগ বা টুলস অফ কালচার বা ল্যাঙ্গুয়েজ, এটার কথা বলেছেন, ল্যাঙ্গুয়েজ বা ডায়ালগ, যেটাই ভাষা সেটাই ডায়ালগ। ওকে, টুলস, এই যে পড়লাম 2 প্রকার টুলস, কালচারাল টুলস, আর আমাদের আরেক প্রকার টুলস পড়লাম সিম্বলিক টুলস। তো এই 2 প্রকার টুলস এর কথা ভাইগটস্কি বলেছেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি প্রসেস। আর একটা হচ্ছে রোল অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে একটা শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে ভাষা কতটা গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে পিঁয়াজে কিন্তু ভাষার উপরে মিনিমাল গুরুত্ব দিয়েছেন। দেখো, একটা জিনিস মনে রাখবে, এই ক্ষেত্রে ভাইগটস্কি কি সমাজ এবং ভাষা, আমরা প্রথমেই পড়লাম সমাজ এবং ভাষা, এই দুটোর উপরে ভাইগটস্কি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর মনে রাখবে, এই দুটো জিনিসের উপরেই পিঁয়াজে কম গুরুত্ব দিয়েছেন, দুটোতেই। ঠিক আছে, দেখো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও পিঁয়াজে কিন্তু মিনিমাল অ্যাটেনশন দিয়েছেন সেই দিকে। ল্যাঙ্গুয়েজ প্রোভাইডস লেভেলস ফর চিলড্রেন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ইগোসেন্ট্রিক স্পিচের কথা কিন্তু তিনি এই সমস্ত দিকটা মিনিমাল ভাবে দেখেছেন। আর ভাইগটস্কি কিন্তু ভাষার দিকটা মেজর ভাবে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। দেখো, ল্যাঙ্গুয়েজ প্লেজ এ পাওয়ারফুল রোল ইন শেপিং থট। ইগোসেন্ট্রিক স্পিচের ধারণা কিন্তু পিঁয়াজে অল্প বিস্তর দিয়েছেন তার স্তরের মধ্যে, আত্মকেন্দ্রিক যে বিষয়টা তার প্রথম সংবেদন সঞ্চালনমূলক স্তরের মধ্যে এটা আছে।
ঠিক আছে। আচ্ছা, টিচিং ইমপ্লিকেশন অর্থাৎ একজন শিক্ষক হিসাবে তুমি কিভাবে প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে পিঁয়াজের তত্ত্বকে বলা হয়েছে সাপোর্ট চিলড্রেন টু এক্সপ্লোর দেয়ার ওয়ার্ল্ড অ্যান্ড ডিসকভার নলেজ। ঠিক আছে, শিক্ষার্থীদের প্রজ্ঞামূলক বিকাশ ঘটাতে তাদের জ্ঞানের মাধ্যমে তারা যেন বিশ্বকে উন্মোচন করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে বলা হয়েছে। আর ভাইগটস্কি কি বলেছে, এস্টাবলিশ অপরচুনিটিস ফর চিলড্রেন টু লার্ন উইথ দ্য টিচার অ্যান্ড মোর স্কিল্ড পিয়ার্স। মানে ভাইগটস্কি কি বলেছে, একজন শিক্ষার্থীকে তুমি ছেড়ে দাও, সে শিক্ষক শিক্ষিকার সাথে মিশুক এবং তার মতোই অন্যান্য দলের সাথে মিশুক এবং সেখান থেকে শিখে নেক। অর্থাৎ খেলার মাধ্যমে শিক্ষা, শেখার মাধ্যমে শিক্ষা, এই জিনিসটার উপর ভাইগটস্কি বেশি গুরুত্ব দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের পিঁয়াজে আর ভাইগটস্কির মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর এতদূর ছিল আমাদের আজকের ক্লাস। এবার বলো ভাইগটস্কি পর তোমাদের ব্রুনার তো করাবো বললাম, ব্রুনার করাবো, অসুবিধা নেই। কোনো এইটুকুতে সমস্যা আছে কিনা বলবে। কালকের আগের দিনের পিঁয়াজের তত্ত্বে এবং আজকের ভাইগটস্কির তত্ত্বে কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে পুরোটা? কনফার্ম করবে আমাকে একটু। সৌভিক বোঝা গেছে? বাকিরা বলবে বোঝা গেছে? ওয়াসিম, আসিফা, শম্পা, সিদ্দিক, অভিজিৎ, অপূর্ব, ওয়াহিদা, রবীন্দ্রনাথ, মৃত্যুঞ্জয়, ওকে সমস্যা নেই। আচ্ছা, এক্সামের জন্য সবাই তৈরি আশা করি মোটামুটি। এক্সাম রবিবারে হচ্ছে তাহলে। ওকে, চলো তাহলে শেষ করছি আজকে ক্লাসটা এখানে।